বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এখানে তুমুল আলাপ আলোচনা চলছে, সমালোচনা পাল্টা সমালোচনা চলছে, মানে চলছিল আর কি বেশ কিছুদিন যাবতই। সেই যে ইয়েতে মুস্তাফিজকে বাংলাদেশের পেসার যখন আইপিএলে খেলতে তাকে শেষ মুহূর্তে তাকে করা হলো, তাকে খেলতে দেওয়া হলো না, এবং তারপর থেকে বাংলাদেশ একটা অ্যাকশন নিচ্ছে, ইন্ডিয়া পাল্টা অ্যাকশন। তারপরে বোর্ডের ভেতরে নানা রকমের ঝঞ্ঝাট চলছে, যার চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম যে আমিনুল ইসলাম বুলবুল, যিনি দায়িত্ব ছিলেন 6 মাস বা তার একটু আশেপাশে ছিলেন ধরে, ফারুক এর পরে ফারুক উনিও জাতীয় ক্যাপ্টেন ছিলেন, আর বুলবুলের কথা বলাই বাহুল্য, বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন এবং উনি চালক ছিলেন। উনি বিভিন্ন আন্তর্জাতিক পদ ছেড়ে এটা জয়েন করেছিলেন। হ্যাঁ, উনি চায়নার ক্রিকেটার ছিলেন, এমার্জিং ক্রিকেট দেশগুলোর এতে ছিলেন। তো তাকে বাদ দিয়ে দেওয়া হলো। আমরা শুনছিলাম যে উনি বাদ পড়বেন, যখন একের পর এক ডিরেক্টররা রিজাইন দেওয়া শুরু করলেন। তো আসলেন তামিম ইকবাল। তামিম ইকবালও একটু বিতর্কিত চরিত্রই বলা যায়। উনি যখন তুমুল গণ আন্দোলন চলছে, এর ভিতরে 3রা আগস্ট শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন, কি কথাবার্তা হয়েছে তা জানি না। তো এটা নিয়ে অনেকের অনেক রিজার্ভেশন আছে তার ব্যাপারে। আর বুলবুলের অযোগ্যতা হিসেবে নানা তথ্য তুলে আনা হচ্ছে এখন। আবার বলা হচ্ছে যে ইলেকশনটা হয়েছিল অক্টোবরে, ওই ইলেকশনটা নাকি ঠিক হয় নাই। তো কিছুদিন আগেই আবার বলা হয়েছিল ইলেকশনে কোনো রকমের গাফিলতি পাওয়া যায় নাই। প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা, ওনাকেও নিয়ে আসা হলো আলোচনায়। তার তার অনভিপ্রেত, কোট আনকোট, তার অনভিপ্রেত যে ইন্টারফেয়ারেন্স বোর্ডের কার্যক্রমে, সেগুলোর কথা তুলে আনা হলো। তো তামিম ইকবাল এখন আমাদের সভাপতি, এবং একটা অ্যাডহক কমিটিও গঠিত হয়েছে। তো এবং ইন্টারেস্টিংলি এই অ্যাডহক কমিটিতে এমন ব্যক্তিও আছেন যারা বলেছেন যে বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক সিস্টেম নাই। আর বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে সরকারি ইন্টারফেয়ারেন্স এমনিতেও কাম্য নয়। সেটা যেই ক্রীড়ামন্ত্রী করে থাকুন বা ক্রীড়া উপদেষ্টাই করে থাকুন, এটা মোটেও কাম্য নয়। ইয়েকে বাধ্য হয়েছিল পাপন সাহেবকে, কারণ উনি পলাতক ছিলেন। একটা পলাতক লোক তার বোর্ড চালাতে পারে না, সেটার একটা যুক্তি থাকতে পারে। কিন্তু এই ধরনের ইন্টারফেয়ারেন্স আরও প্রশ্নের জন্ম দিচ্ছে, যখন আমাদের এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ সংসদে বললেন যে এটা একটা বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে, বিসিবি তাকে এখন বাপের দোয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই। উনি তার যুক্তির তর্ক তুলেছেন। পরবর্তীতে সালাউদ্দিন সাহেব, উনি দেখা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি সমস্ত প্রশ্নের জবাবে উনি দেন, এরকমই আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। যে কোনো একটু বিতর্কিত প্রশ্ন আসলেই উনি জবাব দিতে দাঁড়িয়ে যান। তা হয়তো তাকে দল এটা দিয়েছেন, বা এটা কোনো অবৈধ কোনো কিছু নয়, বললাম আর কি, জাস্ট একটা অবজারভেশন থাকলো। তো সবকিছুই মেনে নেওয়া গেল, ঠিক আছে। বুলবুল আহমেদের যোগ্যতা নাই, তামিম ইকবাল অনেক বিশাল যোগ্য মানুষ, উনি ভালো খেলোয়াড় ছিলেন, বাংলাদেশের সর্বকালের অন্তত আন্তর্জাতিক অঙ্গনে নামার পরে বাংলাদেশের সম্ভবত নয়, উনি সেরা ওপেনিং ব্যাটসম্যান, এবং সামগ্রিকভাবে ব্যাটসম্যানদের ভিতরে উনি উপরের দিকে থাকবেন। কিন্তু সেটা তাকে খুব করে না যে উনি খুবই দক্ষ অর্গানাইজার, এটা প্রমাণ করে না। উনি একটি ক্রিকেটীয় পরিবার থেকেও এসছেন, আকরাম খানদের ওনার চাচা হন। তো তারপরেও ওইটাও করে না, তার যোগ্যতা প্রমাণ করে না। কমিটি যেটা হয়েছে যে অ্যাডহক, তো ইন্টারেস্টিংলি এখানে যে জন্য হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে বাপের দোয়া কমিটি, এখানে আপনার মানে এটা কোইন্সিডেন্স তো হতে পারে না সম্ভবত।
এখানে আপনার আমি পড়ছি, রেলেভেন্ট নামগুলো পড়ছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস সাহেবের ছেলে, উনি অসুস্থ, মির্জা আব্বাস, ওনার এই সুযোগে ওনার সুস্থতা কামনা করে নিচ্ছি। মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাসনা ইমাম, বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার ভাতিজা ফাহিম সিনহা। চিন্তা করেন ব্যাপারটা, এতগুলো, মানে এটা তো আওয়ামী লীগ আমলেও এরকম দেখা যায় নাই, কোনো প্রতিমন্ত্রীর স্ত্রী হয়ে গেছেন না। আচ্ছা, রাসনা ইমামের কথা বোঝা গেল যে উনি আইনগত দিকগুলো দেখবেন, যেহেতু উনি একজন দক্ষ আইনজীবী, ওনার পরিচয় মোটেও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী হিসেবে সীমাবদ্ধ নয়, উনি দক্ষ আইনজীবী। ওনারটা আমি বুঝলাম যে উনি না হয় অনেক লিগ্যাল ব্যাপার স্যাপার দেখতে হয়। তো এই ব্যাপার, এই সেক্টরে লিগ্যালের তো বিভিন্ন কি বল স্পেশালাইজেশন আছে, ওনার কতটুকু আছে আমি জানি না। তো তারপরেও একটা বোঝা গেল আইনগত দিকটা দেখবেন। বাকি যে এনারা মন্ত্রীপুত্ররা, প্রাক্তন নেতার পুত্র, উপদেষ্টা পুত্র, ওনারা আসলে কি কারণে ক্রিকেট বোর্ডের ইয়ে হলেন? যার খুশি তাকে দিয়ে দেওয়া যাবে। এবং আরো দেখা গেল খুবই ইন্টারেস্টিংলি, কোথায় সাংবাদিক হিসেবে প্রশ্ন করবেন কিছু সাংবাদিক এবং ইউটিউবার, বেশ খ্যাতনামা তারা স্পোর্টস অঙ্গনে, ওনারা জয় শাহ যদি বিসিবির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া বিসিসিআই এর হতে পারেন, তো তো আমরা কি ইন্ডিয়ার যেটা করবে, ইন্ডিয়ান বোর্ড যেটা করবে ঠিক হবো সেটা অনুসরণ করব? আর জয়েশার ক্ষেত্রে ইন হিজ ডিফেন্স এটা বলতে হবে, উনি কিন্তু গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনে কাজ করেছেন দীর্ঘদিন, উনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ছিলেন, এবং উনি আইপিএলের ফিনান্স দেখতেন, এবং ওনার সময় বিশাল বিশাল ডিল হয়েছিল। ওনাদের তো এরকম রেকর্ড নাই, তামিম ইকবালের তো নাই, এনাদেরও নাই। যেসব মন্ত্রীপুত্রের কথা বলা হলো বা কথা বলা হলো, বা ওনারা যে ক্রিকেট খুব সংগঠক ছিলেন, বিভিন্ন ক্লাব ক্রিকেটের কর্ণধার ছিলেন, মেম্বার থাকতে পারেন কিন্তু বিশাল কিছু অবদান করে ফেলেছেন, যে জন্য এই পুরস্কারটি তাদের দেওয়া হলো। পুরস্কারই বটে, এটা একটা অনেক সম্মানজনক ব্যাপার, এই বিসিবির একজন অ্যাডহক কমিটির মেম্বার হওয়াও। ও সাংবাদিকদের কথা ফিরে আসছে, সেই সাংবাদিক বা ইউটিউবার, এনাদের বিরুদ্ধে কিছু ফ্যান, মানে এনাদের বিরুদ্ধে না, বোর্ডের এই নতুন যে পরিবর্তনগুলোর বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়িয়েছেন। ওনারা তেড়ে মারতে যান তাদেরকে, প্রতিবাদী লোকদেরকে। তো ওনার তো বোর্ডের ইয়ে হিসেবে, স্টুজ হিসেবে কাজ করছেন আপাতত। একটা বিশাল সংখ্যক, মানে একটা বড় সংখ্যক সাংবাদিক এরকম কাজ করছেন। তো বিসিবিকে একটা তামাশায় পরিণত হয়ে গেল। একবার এই ফারুক আসলেন, ফারুক রে বাদ দিয়ে বুলবুল সাহেব আসলেন, তারপরে আবার তামিম ইকবাল আসবেন। তামিম ইকবাল যদিও মাত্র 37 বছর বয়স, সবচেয়ে ইয়াং সম্ভবত সাবের হোসেন চৌধুরী, পরে সাবের হোসেন চৌধুরী মনে ওনার থেকে একটু বেশি বয়স ছিল, সামান্য বেশি বয়স ছিল। তো ওনার ইয়াং হলেও উনি একটা হার্ট অ্যাটাকের হয়েছিল ওনার, এবং উনি যেন লেগেছিলেন একদম আঠার মতো, আমার হতেই হবে। এটা অবশ্য স্পোর্টসম্যানদের থাকে, এরকম জেদটা থাকে, কিন্তু ওই জেদটা ক্রিকেট মাঠে যতটা মানায়, একটা বোর্ডের প্রধান হওয়ার জন্য ওই জেদটা অতটা মানায় না। তবে এটাও ঠিক, তামিমের পারফরমেন্স আমরা দেখি নাই, এখন পর্যন্ত কিছু পারফরমেন্স দেখা যায় নাই। উনি খালেদ মাহমুদ সুজন, উনি যিনি বোর্ড ছেড়ে চলে গেছিলেন, তাকে ফিরিয়ে এনেছেন। ওনার সাথে প্রাক্তন ক্রিকেটারও থাকবেন এই কমিটিতে, পরবর্তীতে ইলেকশনও হবে। তা আমরা দেখার অপেক্ষায় থাকলাম।
এবং যেহেতু এটা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, আমরা অবশ্যই তামিম ইকবাল যাতে সফল হন এটাই আমরা চাবো। কিন্তু যে ঘটনাটা ঘটে গেল, যে দৃষ্টান্ত হয়ে গেল, সেটা বাঞ্ছনীয় নয়। এবং সরকার যতটা দূরে থাকা সম্ভব এই বোর্ডের অ্যাক্টিভিটিস থেকে, এটা কিন্তু বাফুফে বা বাস্কেটবল ফেডারেশন বা কারাতে ফেডারেশন না। বিসিবি ইজ আ বোর্ড এবং এটা অ্যাফিলিয়েটেড উইথ আইসিসি, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, তার সাথে তার সাথে অ্যাফিলিয়েটেড। এটা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য কোনো শুভ বা ভালো বার্তা আনে না। এমনিতেই আমাদের ক্রিকেট মাঠের পারফরমেন্স যে গ্রাফ, সেটাও কোনো রকম সমীহ উদ্রেক করে না, হতাশা উদ্রেক করে। এবং বোর্ডে যখন এরকম এলোমেলো ঘটনা ঘটতে থাকে এবং প্লেয়ারদেরকে ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে, বিভিন্ন বক্তব্য দেওয়ানো হয় প্লেয়ারকে দিয়ে, বা তারা স্বেচ্ছায় দেন, এগুলো কোন ডিসিপ্লিনে পড়ে আমার জানা নেই। আবারও আশা করি যে নতুন বোর্ড ভালো করবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে বোর্ড এমন সব ব্যবস্থা করবে যাতে আমাদের ক্রিকেটটা আসলে আবার কম্পিটিটিভ হয়ে ওঠে। একটা সময় আমাদের যে মোটামুটি কম্পিটিটিভ হয়ে উঠেছিল, এবং অন্তত ওডিআই ম্যাচে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারত অন ইটস ডে। এখন আর সেই অবস্থায় নাই। বাংলাদেশের খুব ফেভারেবল পিচ এবং মানে গ্রাউন্ড এনভায়রনমেন্ট, এগুলো ফেভারেবল না হলে বাংলাদেশ আসলে কিছু আফগানিস্তান, মানে নিচের সারির কিছু দল ছাড়া বাংলাদেশ খুব একটা ভালো পজিশনে না। 12টা দেশের ভিতরে 9 নম্বর পজিশন মোটেও গর্বের কিছু না। তো বোর্ড তার কাজ করুক, এবং অ্যাডহক কমিটি তো আর বেশি দিন, নিশ্চয়ই তাদের বাধ্যবাধকতা আছে, তো তারা করুক, একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসুক। আর বুলবুল আমিনুল ইসলাম বুলবুলের প্রতি কি বলবো, ওনার সমবেদনার শব্দটা ঠিক হবে না, উনি নিশ্চয়ই হয়তো বা ভবিষ্যতে আমরা দেখবো আন্তর্জাতিক অঙ্গনে উনি তার কৃতিত্ব দেখাচ্ছেন, বা তার যোগ্যতা নিয়ে তো কোনো প্রশ্ন ছিল না, এখনো নাই।